একটা অদ্ভুত ব্যাপার কি খেয়াল করেছেন? অনেকে খুব নিয়ম মেনে টাকা জমান, কিন্তু দিন শেষে তাদের সম্পদ খুব একটা বাড়ে না। তাহলে সমস্যাটা কোথায়? টাকার পরিমাণে? না, সম্ভবত না। আসল সমস্যাটা হলো টাকাটা যেভাবে জমানো হচ্ছে সেই পদ্ধতিতে। চলুন এই হিসাবটা একটু মিলিয়ে দেখা যাক। টাকা জমানোকে আমরা অনেকেই সম্পদ তৈরির সবচেয়ে নিরাপদ পথ বলে মনে করি, কিন্তু একটা কঠিন সত্যি আছে। ব্যাংকে বা সিন্ধুকে অলস পড়ে থাকা টাকা কিন্তু প্রতিদিনই একটু একটু করে তার নিজের মূল্য হারাচ্ছে। আর এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটা আমাদের আর্থিক ভবিষ্যতের জন্য এক নীরব হুমকি। নিজেকে একবার প্রশ্ন করা দরকার, যে টাকাটা জমানো হচ্ছে সেটা কি যথেষ্ট দ্রুত গতিতে বাড়ছে? কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামের একটা অদৃশ্য শক্তি কিন্তু বসে নেই। সেটা ধীরে ধীরে টাকার ক্রয় ক্ষমতা কেড়ে নিচ্ছে। আজকের ১০০ টাকা ১ বছর পর আর ১০০ টাকার সমান থাকবে না। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এখানেই দুটো পথের শুরু, সঞ্চয় আর বিনিয়োগ। সঞ্চয়ের মূল উদ্দেশ্য হল মূলধনকে রক্ষা করা, এটা একটা ডিফেন্সিভ খেলা। অন্যদিকে বিনিয়োগের উদ্দেশ্য হল সম্পদকে আরও বাড়ানো, মানে নিজের টাকাকে দিয়েই আরও টাকা তৈরি করানো। এটা একটা অ্যাটাকিং স্ট্র্যাটেজি। একটা দিয়ে শুধু ঠিকে থাকা যায় আর অন্যটা দিয়ে সামনে এগোনো যায়। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুধু সঞ্চয় যথেষ্ট নয়। তাহলে উপায়? উত্তরটা এমন একটা ধারণার মধ্যে লুকিয়ে আছে, যেটাকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন বিশ্বের অষ্টম আশ্চর্য। আর এটাই হলো সম্পদকে গুণিতক হারে বাড়ানোর সেই গোপন সূত্র। এই শক্তির নাম চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। খুবই সহজ একটা ব্যাপার। আপনার আয় করা মুনাফা আপনার জন্য আবার নতুন করে মুনাফা আয় করতে শুরু করে। সোজা কথায়, টাকা থেকে টাকা আসে, আর সেই নতুন টাকা থেকে আরও নতুন টাকা। এটাকে একটা বরফের গোলার সাথে তুলনা করা যায়, যেটা পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে। শুরুতে হয়তো ছোট, কিন্তু যত নিচে নামতে থাকে ততই বড় আর শক্তিশালী হতে থাকে। বিনিয়োগও ঠিক একই রকম। প্রথমে মূলধন বিনিয়োগ করা হয়, সেখান থেকে রিটার্ন আসে, আর সেই রিটার্ন আবার বিনিয়োগ করা হয়। আর এই চক্রটা চলতেই থাকে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে শক্তিশালী উপাদান হলো সময়। বরফের গোলাটাকে যত বেশি গড়ানোর সুযোগ দেওয়া হবে, এটা ততটাই বিশাল হবে। এই চক্রবৃদ্ধির শক্তি ঠিক কতটা অবিশ্বাস্য হতে পারে? একটা বাস্তব উদাহরণ দেয়া যাক। ধরা যাক একজন প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা করে ৩০ বছর ধরে বিনিয়োগ করছেন, আর তার গড় বার্ষিক রিটার্ন ১০%। তার মোট জমানো টাকা হবে ১৮ লক্ষ। কিন্তু ৩০ বছর পর সেই টাকাটা বেড়ে কত হবে বলে মনে হয়? ৫০ লক্ষ? না, সেই টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ১,১৩,০০,০০০ টাকায়। এটাই চক্রবৃদ্ধির আসল জাদু। বিষয়টা এতটাই ভালো যে সহজে বিশ্বাস হতে চায় না, তাই না? আর এটাই স্বাভাবিক, কারণ এত বিশাল রিটার্নের সাথে সবসময় একটা জিনিস ছায়ার মতো লেগে থাকে, আর সেটা হলো ঝুঁকি। তাহলে আসল ক্যাচটা কোথায়? উত্তরটা খুবই সহজ, কিন্তু এটাই বিনিয়োগ জগতের সবচেয়ে বড় এবং কঠিন নিয়ম। বিনিয়োগের প্রথম সূত্র, হাইয়ার দ্য রিটার্ন, হাইয়ার দ্য রিস্ক। বেশি রিটার্ন চাইলে বেশি ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা একটা ট্রেড অফ, এখানে কোনো শর্টকাট নেই। ঝুঁকিকে একটা মইয়ের মতো ভাবা যায়। একদম নিচের ধাপে আছে সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিটের মতো নিরাপদ বিনিয়োগ। এখানে টাকা প্রায় সুরক্ষিত, কিন্তু বাড়ে খুব ধীরে। এর এক ধাপ উপরে আছে মিউচুয়াল ফান্ড বা বন্ড। এখানে রিটার্ন বেশি, তবে কিছুটা ঝাঁকুনিও আছে। আর মইয়ের একদম চূড়ায় আছে সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ, যেখানে বিশাল লাভের সুযোগ যেমন আছে, তেমনি পতনের আশঙ্কাও সবচেয়ে বেশি। তার মানে কি নিরাপত্তা আর উচ্চ রিটার্নের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে? না, ব্যাপারটা ঠিক তা নয়। স্মার্ট বিনিয়োগকারীরা জুয়া খেলেন না, তারা ঝুঁকিকে পরিচালনা করতে জানেন, আর এর জন্য তাদের হাতে একটা পরীক্ষিত অস্ত্র আছে। এই বিখ্যাত কথাটা তো সবাই শুনেছেন, তাই না? ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। বিনিয়োগের দুনিয়ায় এই একটা লাইনের মূল্য অনেক। কারণ সব টাকা যদি একটা জায়গায় রাখা হয় আর সেই জায়গাটা যদি ধসে পড়ে, তাহলে কিন্তু সব কিছু হারানোর ভয় থাকে। ঝুঁকি কমানোর এই কৌশলটার নামই হলো ডাইভার্সিফিকেশন। সহজ করে বললে বিনিয়োগকে ছড়িয়ে দেওয়া। সব টাকা এক জায়গায় না রেখে তাকে বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া। যেমন টাকার কিছু অংশ স্টক মার্কেটে, কিছু বন্ডে, আর কিছু হয়তো রিয়েল এস্টেটে রাখা হলো। এতে হয় কি, কোনো একটা খাত যদি খারাপও করে, অন্য খাতগুলো তখন পোর্টফোলিওকে একটা সুরক্ষা দেয়, অনেকটা সেফটি নেটের মতো কাজ করে। আচ্ছা, আমরা তো বিনিয়োগের কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এই সব জ্ঞান আর কৌশল থাকার পরেও এমন একটা বড় বাধা আছে যা সব পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে। আর সেই বাধাটা কিন্তু শেয়ার বাজারে নয়, বরং সেটা আমাদের নিজেদের ভেতরেই আছে। কেন অনেক বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষও বিনিয়োগ করতে গিয়ে অদ্ভুত ভুল করে বসেন? এর কারণ, তারা হয়তো ভুল শত্রুর সাথে লড়াই করছেন। বেশিরভাগ মানুষই মনে করেন যে বাজারের ওঠানামাই হল সবচেয়ে বড় শত্রু। বাজার যখন পড়তে থাকে তখন চারদিকে ভয় ছড়িয়ে পড়ে,
কিন্তু বাজার নিজে আসলে শত্রু নয়, বাজার তো কেবল তার নিজের নিয়মেই চলে। তাহলে আসল শত্রুটাকে? আসল শত্রুটা বাস করে আমাদের মস্তিষ্কের ভেতরে। সেই শত্রু হলো আমাদের আবেগ, আমাদের ভয়, লোভ আর অধৈর্য। বাজার যখন পড়ে, ভয় আমাদের সস্তায় বিক্রি করতে বাধ্য করে, আর বাজার যখন চূড়ায় থাকে, লোভ আমাদের সর্বোচ্চ দামে কিনতে উস্কে দেয়। এই আবেগই আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। সুতরাং বিনিয়োগের শেষ খেলাটা আসলে বাজারের সাথে নয়, বরং নিজের মনের সাথে। আসল চ্যালেঞ্জটা মার্কেটকে আউটস্মার্ট করা নয়, বরং নিজের ধৈর্য আর শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা। যখন কেউ নিজের আবেগ আর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আসলে বিনিয়োগের খেলাটা জিতে যায়। আর সম্পদ তো সেই মানসিক বিজয়েরই একটা ফলাফল মাত্র।